First law of thermodynamics. আচ্ছা, এই ফার্স্ট ল সিগনিফিকেন্স এগুলো পড়াইছিলাম। স্যার এখানে একটা ম্যাথ ম্যাথ ছিল, এই ম্যাথ পর্যন্ত এইটাই এটাই আচ্ছা আচ্ছা, এটার নিচে। এরপরে ওকে, তো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটা পড়ছি, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যালি যদি সেটাকে আমরা লিখি তাহলে সেটা কি হয়, ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, যেখানে ডিকিউ হচ্ছে আমার আমি যে এনার্জিটা যে হিটটা সাপ্লাই করতেছি সেই সাপ্লাই হিট, ডিইউ হচ্ছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর ডিডাব্লিউ হচ্ছে আমার ওয়ার্ক ডান। তো এই ওয়ার্ক ডানটা আমরা আসলে একটা থার্মোডাইনামিক সিস্টেমে কিভাবে বের করব সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ধরে নিলাম যে আমার কাছে একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারে আমার কিছু পরিমাণ গ্যাস আবদ্ধ অবস্থায় আছে, আমরা একটা পিস্টনের সাহায্যে সেই গ্যাসটাকে কনফাইন করে রাখছি। তো এখন যদি আমি আমি ধরে নিলাম ইনিশিয়ালি এই পিস্টনটা এই অবস্থানে আছে, তো সেটাকে আমি একটু সরায়ে ডিএক্স পরিমাণ সরায়ে সেটাকে আমি হচ্ছে কই নিয়ে আসলাম, ডিএক্স পরিমাণ সরায়ে সেটাকে আমি এই অবস্থানে নিয়ে আসলাম, মানে আগে এই অবস্থানটাতে ছিল, আমি এফ এফ বল প্রয়োগ করে এই পিস্টনটাকে সরিয়ে ডিএক্স এই অবস্থাতে নিয়ে আসছি, এবং যার কারণে আমার সরণ হয়েছে কত, ডিএক্স পরিমাণ। তাহলে এখন বলো যে যদি কোনো একটা জায়গায় আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে একটা সরণ ঘটে, তাহলে সেখানে কি হবে? বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগের ফলে একটা সরণ ঘটলো, তাহলে সেখানে কি হবে? কাজ। তাহলে সেখানে একটা কাজ হবে। যেহেতু আমরা ডিএক্স পরিমাণ হচ্ছে সরণের কথা বলছি, একটা ক্ষুদ্র সরণের কথা বলছি, এই জন্য আমাদের যে কাজটা হবে সেটা একটা ক্ষুদ্র কাজ হবে, এবং সেটার নাম দিলাম আমরা ডিডাব্লিউ। সো ডিডাব্লিউ ওয়ার্ক ডান হবে ডিএক্স পরিমাণ সরণের জন্য। সো ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স কস থিটা। এখন এখানে যে জিনিসটা খেয়াল করে দেখো, আমার বল প্রয়োগ করছি আমি এই ডিরেকশনে, আমার সরণও হয়েছে এই ডিরেকশনে। বল প্রয়োগ আর সরণ দুটা যদি সেম ডিরেকশনে হয়, ডিএক্স এবং এফ এই দুইটা যদি সেম ডিরেকশনে হয়, তাহলে কি হবে? থিটার মান কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। স্যার এটা পড়াইছিলেন তো? আচ্ছা, পড়াইলে সমস্যা নাই, আরেকবার একটু পড়াই। ওকে। তো আমার এখানে যেটা আসবে ডিডাব্লিউ সমান সমান এফ ডিএক্স। আচ্ছা, সো এফ সমান সমান আমরা কি জানি? এফ সমান সমান হচ্ছে পিএ। কিভাবে? আমরা প্রেসার মানে কি জানি? প্রেসার মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলি প্রেসার। তাহলে প্রেসার মানে হচ্ছে এফ বাই এ। প্রেসার মানে হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। সো এফ সমান সমান হবে পিএ। ওকে, সো এফ এর জায়গায় আমরা বসাইলাম পিএ ডিএক্স। আচ্ছা, ডিডাব্লিউ সমান সমান পিএ ডিএক্স। আচ্ছা, এখন এডিএক্স, এডিএক্স মানে ক্ষেত্রফল ইনটু ডিএক্স মানে হচ্ছে আমার দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলের সাথে যদি আমি একটা দৈর্ঘ্য গুণ করি তাহলে কি হয় বলতো? ক্ষেত্রফলের সাথে আমি যদি দৈর্ঘ্য গুণ করি তাহলে কি হবে? ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে কি হয়? স্যার আয়তন। আয়তন, ঠিক আছে। সো এ ডিভি এটাকে যদি আমি গুণ করি তাহলে হবে কি, এ ডিএক্স এটাকে যদি গুণ করি তাহলে এটা হবে ডিভি, আয়তন আয়তনের পরিবর্তন। পরিবর্তন। সো আমার ডিডাব্লিউ সমান সমান কি আসে আলটিমেটলি? এডিএক্স এর জায়গায় যদি আমি ডিভি লিখি তাহলে ডিডাব্লিউ সমান সমান আসবে পিডিভি। ঠিক আছে, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি। আচ্ছা, সো একটা নির্দিষ্ট প্রেসারে যদি একটা নির্দিষ্ট প্রেসার কোন জায়গায় অ্যাপ্লাই করার ফলে সেখানে যদি আয়তনের পরিবর্তন হয়, তাহলে আমার প্রেসার এবং আয়তনের পরিবর্তনকে আমরা যদি গুণ করি তাহলে আমরা কি পাই? ওয়ার্ক ডান বা কাজের পরিমাণটা পাই। ঠিক আছে।
ঠিক Clear আছে সবাই? আচ্ছা, সো এখন থেকে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স একটু ডিফারেন্ট ভাবে লিখবো, সেটা হচ্ছে কি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিভি। ডিকিউ হচ্ছে আমার amount of heat absorbed by the system, du হচ্ছে change in internal energy, and pdv that is called dw that is এটা হচ্ছে কি work done by the system. Okay. আচ্ছা, সো এখানে আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর সিগনিফিকেন্স গুলো যদি একটু দেখি, সিগনিফিকেন্স গুলো হচ্ছে কি ইট এস্টাবলিশেস দ্য রিলেশন বিটুইন হিট এন্ড ওয়ার্ক। এটা হচ্ছে কাজ এবং তাপের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে, স্থাপন করে। হিট এন্ড ওয়ার্ক আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। তাপ এবং কাজ এটা হচ্ছে একটা একটার সাথে সম্পূরক, ঠিক আছে, একটা একটার সাথে সম্পর্কিত। এবং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইজ নাথিং বাট দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে আমরা আসলে কি বলতে পারি, এটাকে বলতে পারি হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, মানে হচ্ছে শক্তি সংরক্ষণশীল নীতি, এটাই আমরা আসলে বলতে পারি। আচ্ছা, হিট অ্যান্ড ওয়ার্ক ক্যান নট বি অবটেইনড ফ্রম নাথিং। আমরা শূন্য থেকে তাপ এবং কাজকে পেতে পারি না। দ্যাট মিন্স কাজ এবং তাপ পাইতে হলে অবশ্যই আমার কি করতে হবে, আইদার কাজ করতে হবে বা অথবা তাপ প্রয়োগ করতে হবে, তাহলে আমরা অপোজিটটা পেতে পারি। ইট ইজ ইম্পসিবল টু ডিজাইন আ মেশিন অফ পারপিচুয়াল মোশন উইদাউট স্পেন্ডিং এনার্জি। আমরা যদি কোনো একটা ইঞ্জিনের মধ্যে এনার্জি না দেই তাহলে কোনোভাবেই কন্টিনিউয়াস মোশন দিবে এরকম কোনো ধরনের ইঞ্জিন আমাদের তৈরি করা সম্ভব না। লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে এরকম, ইট ডাজ নট সে হাউ মাচ হিট এনার্জি ক্যান বি কনভার্টেড টু ওয়ার্ক। এটা বলতে পারে না যে কতটুকু হিট এনার্জি কাজে কনভার্ট হবে, সে সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া নাই এখানে। এবং একই সাথে ইট ডাজ নট টেল দ্য ডিরেকশন অফ হিট ফ্লো, এবং এটা একই সাথে এইটাও বলতে পারে না যে হিট ফ্লো বা তাপের যে প্রবাহ সেটার ডিরেকশন বা গতিটা কেমন হবে, সেটা হচ্ছে বলতে পারে না। এই ম্যাথ গুলো করাইছিলাম। স্যার জি এই স্যার। ম্যাথটা করানো হয়েছে। আচ্ছা, এইগুলো করানো হইলে আমার মনে হয় বাকিগুলো করানো হয়েছে। আচ্ছা, এরপর আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে যাই। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে চারটা স্টেটমেন্ট আছে। প্রথম স্টেটমেন্ট হচ্ছে ক্লসিয়াসের স্টেটমেন্ট, সেকেন্ডটা হচ্ছে কেলভিনের স্টেটমেন্ট, এরপর হচ্ছে প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর হচ্ছে কার্নভ স্টেটমেন্ট। ঠিক আছে, চারটা স্টেটমেন্ট, ক্লসিয়াস, কেলভিন, প্ল্যাঙ্ক আর হচ্ছে কার্নভ, এই চারটা স্টেটমেন্ট। তো ক্লসিয়াসের স্টেটমেন্টে কি বলা হইলো, it is impossible to make heat flow from a body at a lower temperature to a body at a higher temperature without doing any external work on the substance. আমরা সবসময় জানি যে একটা হায়ার টেম্পারেচারের বডি থেকে, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ হয়, কিন্তু এইটা কোনোভাবেই পসিবল না যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে আমরা তাপের প্রবাহ করব। এই ধরনের হিট ফ্লো কোনোভাবেই সম্ভব না যদি না আমরা এক্সটার্নাল কোনো ওয়ার্ক করি। মানে এক্সটার্নালি যদি আমি পোস্ট করি তখন হয়তো বা হইতে পারে, বা কিন্তু এছাড়া কোনোভাবেই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের প্রবাহ কোনোভাবেই করা পসিবল না। ঠিক আছে, সো এটা এটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট। ক্লসিয়াস স্টেটমেন্ট হচ্ছে এরকম, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু মেক হিট ফ্লো ফ্রম এ বডি অফ লোয়ার টেম্পারেচার টু এ বডি এট এ হায়ার টেম্পারেচার। উচ্চ তাপমাত্রার বস্তুতে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপের প্রবাহ এটা কোনোভাবেই পসিবল না। আচ্ছা, এরপর হচ্ছে কেলভিনস স্টেটমেন্ট, সেটা কি কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি ক্যান নট বি অবটেইনড ফ্রম এ বডি কুলিং ইট ফ্রম ইটস সারাউন্ডিংস। মানে আমরা জানি যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপের প্রবাহ তখনই হয় যখন হচ্ছে একটা মানে একটা ওই জায়গায় যদি কি থাকে, তাপমাত্রা একটা পার্থক্য থাকে। তাহলে তাপমাত্রার পার্থক্য থাকলে কি হবে, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের ট্রান্সফার হবে।
সো ধরো তাপের ট্রান্সফার হচ্ছে এরকম আস্তে আস্তে কি হবে, উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে তাপের ট্রান্সফার হতে থাকবে। একটা পর্যায়ে যখন দুইটা বস্তু তাপমাত্রা সমান হয়ে যাবে তখন আর কোনো ধরনের তাপের ট্রান্সফার হবে না। ঠিক আছে, আচ্ছা তখন কিন্তু আর কোনো ধরনের তাপের ট্রান্সফার হবে না। সো এটাই বলা হয়েছে যে কন্টিনিউয়াস ফ্লো অফ এনার্জি ক্যান নট বি অবটেইনড ফ্রম অবজেক্ট কোলিং ইট ফ্রম ইটস সারাউন্ডিংস। যদি এমন হয় যে দুইটা অবজেক্টের টেম্পারেচার সমান হয়ে গেছে, তখন আরেকটা অবজেক্টকে ঠান্ডা করে করে অন্য কোনো অবজেক্টে তাপের প্রবাহ হবে বা এনার্জি প্রবাহ হবে, এটা আসলে কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, সো এটাই বলা হয়েছে কেলভিন স্টেটমেন্টের মধ্যে। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে বিজ্ঞানী প্ল্যাঙ্ক উনি স্টেটমেন্টটা দিয়েছে যে ইট ইজ ইম্পসিবল টু কনস্ট্রাক্ট আ ইঞ্জিন which can extract heat continuously from a heat source and completely transform into work but does not affect the surroundings. এই ধরনের কোন ধরনের ইঞ্জিন তৈরি করা পসিবল না যেটা কি করবে, কন্টিনিউয়াসলি একটা হিট সোর্স থেকে হিট নিয়ে কাজে কনভার্ট করবে, কিন্তু সে হচ্ছে পরিবেশের উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না বা সারাউন্ডিংস এর উপর কোনো ধরনের প্রভাব ফেলবে না। এইরকম ইঞ্জিন কনস্ট্রাক্ট করা কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, যদি কন্টিনিউয়াসলি একটা ইঞ্জিন এক জায়গা থেকে হিট সোর্স নিচ্ছে এবং কাজে কনভার্ট করতেছে, সেইখানে আমার কোনো ধরনের সারাউন্ডিংস এর উপর কোনো ধরনের ইফেক্ট থাকবেই। ঠিক আছে, এটা কোনোভাবেই এড়ানো পসিবল না। ফাইনালি বিজ্ঞানী কার্নো উনি সবগুলা কথাকে আসলে সাম আপ করে উনি যেটা বলছেন যে নো ইঞ্জিন ক্যান নট বি বিল্ড হুইচ ক্যান এক্সট্রাক্ট এ ফিক্সড অ্যামাউন্ট অফ হিট এবং উইল কনভার্ট টোটালি ইনটু ওয়ার্ক। উনি বলছেন যে এমন কোন ইঞ্জিন আসলে আবিষ্কার তৈরি করা সম্ভব না যেটা কি করবে, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ হিটকে নিয়ে, মানে যতটুকু ইনপুট সে নিবে পুরোটাকেই সে কনভার্ট করে কাজে পরিণত করবে, এটা কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, সো আমি যতটুকু ইনপুট দিব আমি 100% আউটপুট পাবো, এটা আসলে কোনোভাবেই পসিবল না। সো আমি যেটা ইনপুট দিব সেখান থেকে কিছু অংশ আমার কি হবে, সিস্টেম লস হবে। ঠিক আছে, সো এই জন্য বলা হয়েছে নো ইঞ্জিন ক্যান নট বি বিল্ড হুইচ ক্যান এক্সট্রাক্ট এ ফিক্সড অ্যামাউন্ট অফ হিট অ্যান্ড উইল কনভার্ট টোটালি ইনটু ওয়ার্ক। মানে আমি যতটুকু তাপ দিব সম্পূর্ণটা কাজে পরিণত হবে, সেটা কোনোভাবেই পসিবল না। এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যেটা সম্পূর্ণ তাপকে কাজে পরিণত করবে, এটা কোনোভাবেই পসিবল না। ঠিক আছে, সো যদি তোমাদের পরীক্ষায় কখনো আসে, তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে যে যদি এরকম বলা থাকে যে কার্নো স্টেটমেন্ট বলো বা প্ল্যাঙ্কের স্টেটমেন্ট বলো বা ক্লসিয়াস স্টেটমেন্ট বলো, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল স্টেটমেন্ট গুলো বলতে হবে। আর যদি সিম্পলি এক কথায় আসে যে সেকেন্ড ল থার্মোডাইনামিক্স এর কে স্টেট করো, তখন যে কোনো এক ধরনের স্টেটমেন্ট দিলেই হবে। সেক্ষেত্রে কার্নো স্টেটমেন্ট দেওয়াটা হচ্ছে বেটার। স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের যে ফাইনাল এক্সামে স্যার শর্ট কোশ্চেন বা পার্থক্য আসবে, এগুলো আসবে সাধারণত নাকি শুধু ম্যাথ আসবে? শুধু ম্যাথ আসবে কেন, সবই আসবে। তবে ফাইনাল এক্সাম যেহেতু ফিজিক্যালি হবে, ফিজিক্যাল পরীক্ষায় কখনো এমসিকিউ আসে না। তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, ব্রড কোশ্চেনও আসতে পারে, ম্যাথও আসতে পারে। আর অন্য সাবজেক্ট কি স্যার সেম হবে? হ্যাঁ, মোটামুটি সব কোর্সে এরকম এইভাবেই কোশ্চেন হবে। ধন্যবাদ। আচ্ছা, স্যার এখানে যে যদি কোনো স্টেটমেন্ট চায় তাহলে এই যে কার্নো স্টেটমেন্ট যেটা, এটা কি পুরাটাই সংজ্ঞাটা কি দিতে হবে এরকম? কথাটা বুঝি নাই। স্যার যদি এই যে বললেন যে সেকেন্ড ল এর যদি কোনো স্টেটমেন্ট চায়, তাহলে আপনি বললেন যে কার্নো স্টেটমেন্টটা দেওয়া ভালো হবে, তাহলে কি এটার কি আমরা শুধু কি দিব, এটার সংজ্ঞাটা এখানে যা আছে তাই? হ্যাঁ তাই তো দিবা, আর কি দিবা। ওকে স্যার, কোশ্চেনই ধরতে পারি না। আচ্ছা, এরপরে বিজ্ঞানী কার্নো এক ধরনের ইঞ্জিন
নিয়ে কথা বলছিলেন, সেটার নাম হচ্ছে কার্নোট ইঞ্জিন। সো কার্নোট ইঞ্জিন হচ্ছে এমন একটা ইঞ্জিন যে ইঞ্জিনটা কি করে, আমি যতটুকু ইনপুট দিব পুরাটুকুই আউটপুটে কনভার্ট করবে। ঠিক আছে, সো এই ধরনের ইঞ্জিনকে বলা হয় কার্নোট ইঞ্জিন। কার্নোট ইঞ্জিন হচ্ছে এক ধরনের হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। সো তাপ ইঞ্জিন আমরা আসলে সেই ধরনের ডিভাইসকেই বলি যে ডিভাইস গুলা হিট এনার্জিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। দ্য ডিভাইস which transforms heat energy into mechanical energy, যে ডিভাইস গুলা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে সেই ধরনের ডিভাইসকে বলা হয় হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন। সো কার্নো ইঞ্জিন হচ্ছে এক ধরনের তাপ ইঞ্জিন এবং সেটাকে বলা হয় আইডিয়াল এক ধরনের ইঞ্জিন। এবং বাট এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল বা একটা ইমাজিনারি এক ধরনের কনসেপ্ট, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। ঠিক আছে, সো এবং এই ইঞ্জিনে কোনো ধরনের কোনো ডিফেক্টস নাই, কোনো লিমিটেশনস নাই, কিন্তু যে কোনো ধরনের প্র্যাকটিক্যাল ইঞ্জিনে ডিফেক্টস থাকবে বা লিমিটেশন থাকবে। এবং কার্নো ইঞ্জিন হচ্ছে এই ধরনের সব ধরনের ডিফেক্ট বা লিমিটেশনের ঊর্ধ্বে। সো বোঝাই যাচ্ছে এটা একটা ইমাজিনারি ইঞ্জিন এবং সেটা হচ্ছে এমন একটা ইঞ্জিন যেটা হচ্ছে কি করবে, যেটা ইফিসিয়েন্সি হচ্ছে 100%, মানে আমি যতটুকু তাপ শক্তি দিব সম্পূর্ণটাকে সে কাজে পরিণত করবে। ঠিক আছে, সো আলটিমেটলি আসলে এই ধরনের ইঞ্জিন কনস্ট্রাক্ট করা পসিবল না, কিন্তু এটা খুবই ইট ইজ ভেরি ইজি টু এক্সপ্লেইন থিওরিটিক্যালি। আমরা এটা থিওরিটিক্যালি এই ইঞ্জিনটাকে এক্সপ্লেইন করতে পারি। এবং ইঞ্জিনের প্রয়োজনীয়তাটা কেন, কারণ হচ্ছে অন্য কোনো ইঞ্জিনকে আমি যখন তুলনা করব যে ইঞ্জিনটা ভালো না খারাপ, তখন আমরা এই কার্নো ইঞ্জিনের সাপেক্ষে তুলনা করতে পারি। কার্নো ইঞ্জিনের সাপেক্ষে আমরা যদি তুলনা করি যে ইঞ্জিন ওই ইঞ্জিনের তুলনায় এত পার্সেন্ট ভালো, তাহলে সেক্ষেত্রে সেই তুলনাটা আমাদের জন্য ইজি হয়, যে জন্য এই ইঞ্জিনটা আসলে ইম্পর্টেন্ট। এবং এই ইঞ্জিনের নাম হচ্ছে কার্নোট ইঞ্জিন। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? স্যার এখানে স্যার ফার্মা ইঞ্জিন স্যার। স্যার আমরা হ্যাঁ। তো আসলে জানি যে এনার্জিকে এই যে তাপ শক্তিকে ইঞ্জিন শক্তিতে রূপান্তর করবে সেটাই। তাইলে এখান থেকে যে এত এক্সপ্লেনেশন দেয়া আছে স্যার, এতটুকু যদি আমি না লিখি শুধু হোয়াট ইজ কার্নো ইঞ্জিন, মানে এতটুকু লিখি যে হিট কে মেশিক্যাল এনার্জিতে পরিণত করবে স্যার, এইটুকু তাহলে কি মার্ক পাবো নাকি আমার ফুলটা লিখতে হবে এক্সাম্পল সহ এক্সপ্লেনেশন সহ? এখানে দুইটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরো তোমাকে যদি এরকম বলা হয় যে কার্নো ইঞ্জিন কি, হ্যাঁ, পরীক্ষায় মার্কস থাকলে 1 মার্কস, ঠিক আছে, তখন তুমি সিম্পলি লিখে দিলা যে কার্নো ইঞ্জিন হচ্ছে এক ধরনের হিট ইঞ্জিন, যেটা হচ্ছে কি করে, আহ, সম্পূর্ণ হিট এনার্জিকে কাজে কনভার্ট করে। ঠিক আছে, তাইলে ঠিক আছে। এখন যদি এরকম থাকে যে তোমার কার্নো ইঞ্জিনের মার্কস থাকলে হচ্ছে 2 মার্কস, তখন তো তোমার আশেপাশে একটু কথা লিখতেই হবে যে ইঞ্জিনটা কি, ইঞ্জিনের বৈশিষ্ট্যগুলা কি, ঠিক আছে, বা ইঞ্জিন কে প্রপোজ করছে, বা ইঞ্জিন কি প্র্যাকটিক্যালি তৈরি করা পসিবল কিনা। এটা তোমার মানে তোমার লেখার হারটা আসলে ডিপেন্ড করবে যে তুমি মার্কস কত দিচ্ছে, তোমার ওই কোশ্চেনের মার্কস কত, তার উপর বেস করে তোমার হচ্ছে লেখা কমাইতে হবে বা বাড়াইতে হবে। ঠিক আছে, জি স্যার। তো কার্নো ইঞ্জিন যে ওয়ার্কিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং যে অপারেশনটা আসলে কার্নোট সাইকেলে হয়, সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা পিভি ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাচ্ছি। এদিকে হচ্ছে প্রেসার আর এদিকে হচ্ছে ভলিউম। তো সেই ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি যে এইটা হচ্ছে একটা পিভি ডায়াগ্রাম ফর এ কার্নো ইঞ্জিন। এখানে আসলে দেখতে পাচ্ছি এখানে 4টা প্রসেস। প্রথম প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, দ্বিতীয় প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, তৃতীয় প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এবং চতুর্থ প্রসেস যেটা আছে সেটা হচ্ছে আবার অ্যাডিয়াবেটিক প্রসেস। তো এরকম 4টা প্রসেস মেইনটেইন করে বা 4টা সাইকেল মেইনটেইন করে কার্নোট যে ইঞ্জিন সেটা কাজ করে, এবং এই সাইকেল গুলাকে বলা হয় কার্নোট সাইকেল।
এটাকে এটাকে এই ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হয়, যে ডায়াগ্রামকে বলা হয় ইন্ডেক্স ডায়াগ্রাম। এবং সেই ইন্ডেক্স ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজে এটাকে এক্সপ্লেন করা যায়। জিনিসটা কেমন, যে প্রথম যে প্রসেসটা, প্রথম যে স্টেপটা, সেই স্টেপের নাম হচ্ছে আইসোথার্মাল এক্সপেনশন এট হাই টেম্পারেচার। আইসোথার্মাল মানে কি সমুষ্ণ, সমুষ্ণ এক্সপেনশন মানে কি প্রসারণ, সমুষ্ণ প্রসারণ মানে উচ্চ তাপমাত্রায় সমুষ্ণ প্রসারণ। এখানে কি হয়, উচ্চ তাপমাত্রায় সমুষ্ণ প্রসারণ মানে কি, সমুষ্ণ প্রসারণ মানে আমি গ্যাসটাকে যদি এক্সপেন্ড করি, ছড়ায় দেই। আচ্ছা তুমি চিন্তা করো যে কোন একটা জায়গায় কিছু পরিমাণ গ্যাস আছে, সেই গ্যাসটাকে আমি ছড়ায় দিলাম, তাহলে কি হবে ওইখানে, ওইখানে তাপমাত্রা কি সেম থাকবে না কি অবস্থা হবে বলো তো? তাপমাত্রা একটু বেড়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে? স্যার সেম থাকবে। সেম থাকবে না নাকি? ধরো একটা হাফ লিটার একটা পানির বোতলে তুমি কিছু পরিমাণ গ্যাস রাখছো, সেই গ্যাসটাকে তুমি হচ্ছে এরপরে 1 লিটার একটা পানির বোতলে বা 1 লিটার একটা বোতলের মধ্যে সেই গ্যাসটা রেখে দিলা, তখন ওই গ্যাসের তাপমাত্রা কি সেম থাকবে নাকি কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে স্যার। সেই গ্যাসের তাপমাত্রা কমে যাবে স্বাভাবিকভাবেই, সেখানে ভলিউম বেড়ে গেছে, ভলিউম বেড়ে গেলে কি হবে, তাপমাত্রা কমে যাবে স্যার। তাপমাত্রা কমে যাবে। আচ্ছা, তো এই কার্নো ইঞ্জিনে 3 ধরনের ব্যবস্থা থাকে। একটা হচ্ছে ধরো এইখানে তোমার কার্নো ইঞ্জিনটা আছে, কার্নো ইঞ্জিনের যে তোমার সেটআপটা, সেই সেটআপটা আছে, ঠিক আছে, এবং সেই সেটআপটা সবসময় ধরো একটা কুপরিবাহী একটা মানে একটা আসনের উপর থাকে, ঠিক আছে। তো এরপরে এই পাশে একটা আছে যেটা হচ্ছে এইরকম সুপরিবাহী, যেখানে তুমি চাইলে কি করতে পারো, মানে এটা হচ্ছে তোমার এরকম জিনিস যেটা হচ্ছে কুপরিবাহী বা ইনসুলেটর টাইপের, ঠিক আছে, ইনসুলেটর টাইপের এরকম একটা জিনিসের মধ্যে এই জিনিসটা সবসময় থাকে। এরপরে ধরো এখানে একটা আছে যেটাকে আমরা বলি হিট সোর্স, হিট সোর্স থাকবে একটা এই পাশে, এটা হচ্ছে হিট সোর্স। আরেকটা আসন আছে যেটাকে আমরা বলি হিট সিঙ্ক, মানে যদি কখনো তোমার কোনো তাপমাত্রাটা কোথাও দেওয়ার দরকার হয়, কোনো তাপমাত্রা কোথাও পাঠানোর দরকার হয়, তখন হিট সিঙ্ক হচ্ছে কাজ করবে। এখন ইনিশিয়ালি আমার কার্নো ইঞ্জিনটা এখানে আছে, তো আমার যখন আইসোথার্মাল এক্সপেনশন হবে মানে প্রথম প্রসেসটা হবে, তখন কি হবে, ভলিউম বেড়ে যাবে, ভলিউম বেড়ে গেলে আমার তাপমাত্রা কমে যাবে। এখন যেহেতু প্রথম প্রসেসটা আমার আইসোথার্মাল প্রসেস, তার মানে কি করতে হবে, তাপমাত্রা আমার কমে গেছে, তাপমাত্রা যেহেতু কমে গেছে তার মানে আমাকে কিছু পরিমাণ তাপমাত্রা লাগবে। তো তখন আমরা কি করব, এই প্রথম প্রসেসটাতে এই কার্নো ইঞ্জিনটাকে এই হিট সোর্সের উপর বসিয়ে দেব। হিটসের উপর বসাইলে যেটা হবে যে যে পরিমাণ তাপমাত্রা আমার দরকার হবে, এবং আহ মানে মানে দ্যাট মিনস তাপমাত্রাটা ফিক্স রাখার জন্য যে পরিমাণ তাপ আমার দরকার হবে, সেটা হচ্ছে সে এই হিট সোর্স থেকে শোষণ করে নেবে, শোষণ করে নিলে তাপমাত্রাটা ফিক্স থাকবে, ঠিক আছে। সো প্রথম প্রসেসটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপেনশন মানে সমুষ্ণ প্রসারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আমার কিছু পরিমাণ কাজ করতে হয়, W1 কাজ, এবং এই প্রসেসে তাপমাত্রাটাকে সমান রাখার জন্য বা সেম টেম্পারেচার রাখার জন্য আমার Q1 পরিমাণ হিট সারাউন্ডিংস থেকে গ্রহণ করতে হয়, এবং সেই হিট সারাউন্ডিংস থেকে গ্রহণের মাধ্যমে আমরা এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা সমুষ্ণ প্রক্রিয়া হিসেবে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কি হওয়া যাবে না, কোনো তাপ বাইরে যাবে না বা বাইরে থেকে কোনো তাপ আসবে না। তো এই প্রক্রিয়াতে আমরা অবশ্যই এই কার্নো ইঞ্জিনটাকে ইনসুলেটরের উপরে রাখবো, এখান থেকে আমি সরাইতে পারবো না। কারণ কি, এই প্রক্রিয়াতে আমার তাপমাত্রা বেড়ে যাক বা কমে যাক তাতে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই প্রক্রিয়াতে আমার তাপমাত্রা বেড়ে যাক বা তাপমাত্রা কমে যাক কোনো ধরনের কোনো সমস্যা নাই, কিন্তু কি করা যাবে না, কোনো হিট বাইরে নেওয়া যাবে না বা বাইরে থেকে কোনো হিট ভেতরে আনা যাবে না, ঠিক আছে। তো এই প্রক্রিয়ার নাম হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপেনশন।
এই প্রক্রিয়াতেও আমি অ্যাডিয়াবেটিক প্রসেসে কি করছি, ওই ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি। ভলিউম বাড়িয়ে দেওয়ার কারণে টেম্পারেচার কমে গেছে। কমে গেলেও আমার কোনো সমস্যা নেই। কারণ কি, কেন সমস্যা নেই? কারণ যেহেতু এখানে টেম্পারেচার কমলে বাড়লে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, 3 নাম্বার যে প্রসেস, 3 নাম্বার প্রসেস হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। মানে এইবার আমি উল্টা কাজটা করছি, গ্যাসের ভলিউমটা আমি কমিয়ে দিচ্ছি, দেখেন গ্যাসটাকে আমি কম্প্রেস করে দিচ্ছি, সংকুচিত করে দিচ্ছি। তো এখন বলো, যদি আমি গ্যাসটাকে সংকুচিত করে দেই তাহলে কি হবে? তাপমাত্রা কমবে না বাড়বে? বাড়বে স্যার। তাপমাত্রা বেড়ে যাবে। এখন যেহেতু আমার সমস্ত প্রক্রিয়া তাপমাত্রা বাড়া যাবে না, তাহলে সেক্ষেত্রে আমি আমার কার্নো ইঞ্জিনটাকে কোথায় রাখবো? হিট সোর্সে রাখবো, সিঙ্কে রাখবো, না ইনসুলেটরে রাখবো? স্যার হিট সোর্সে। সোর্স তো আমার হিট তোমার দিবে, আমার তো হিট লাগবে কি? এখন হিট তো এমনিতেই বেশি। ও ডুবিয়ে রাখবেন কোথায় রাখবো? স্যার সিঙ্কে। হিট সিঙ্কে নিয়ে যাব। আমি হিট সিঙ্কে নিয়ে গেলে কি করব, যে আমার এক্সেস যে তাপমাত্রা যেটা আছে সেই তাপমাত্রাটা আমি কি করব, ওই হিট সিঙ্কে পাঠিয়ে দিব। ঠিক আছে? সো এই পরের প্রসেসে আমার এটা যাবে হচ্ছে এখানে। সো আমার যতটুকু এক্সেস তাপ আছে সেই তাপটা আমি হিট সিঙ্কের মধ্যে পাঠিয়ে দেব। সো তাইলে আমার আইসোথার্মাল প্রসেসটা এখানে কন্টিনিউ হবে। এরপরে হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, মানে রুদ্ধতাপীয় সংকোচন। এবং রুদ্ধতাপীয় সংকোচনের সময় আমরা আবারও কি করব, এই গ্যাসটাকে কম্প্রেস করব, সংকুচিত করব। গ্যাসটাকে যখন কম্প্রেস বা সংকুচিত করব তখন কি হবে? তখন আবার কিন্তু তাপমাত্রা কমবে না বাড়বে? আর এটা প্রসারণ না? না, এটা হচ্ছে সংকোচন। দেখো এইখানে ছিল আগে তোমার ভলিউমটাকে কমায় এখানে নিয়ে আসছি, তাহলে ভলিউমটা কমে গেছে না আগের তুলনায়? এটা হচ্ছে আমার একটা সংকোচন প্রক্রিয়া। তো সংকোচন করলে ভলিউম বাড়ে না কমে? কোন জিনিস যদি তুমি সংকুচিত করো তাহলে কি স্যার সেখানে কমবে। তাপমাত্রা কমবে না বাড়বে? আর সংকোচন বাড়বে স্যার। তাপমাত্রা বাড়বে স্যার। হ্যাঁ, সবকিছুতেই তোমরা সিম্পল, মানে ব্যাপারটা খুবই সহজ। ধরো একটা ভিড়, মানে একটা বাস, সেই বাসের মধ্যে অনেক ভিড়, মানে অনেক মানুষ, সেখানে কি গরম লাগে না ঠান্ডা লাগে? স্যার গরম লাগে। গরম লাগে, তার মানে সেখানে সবাই সংকুচিত অবস্থায় আছে বলে গরম লাগতেছে। এখন সবাই যখন বাস থেকে নেমে খোলা জায়গায় চলে যায়, তখন মানুষের ঘনত্ব কমে যায়, ছড়ায় গেল অনেক বেশি জায়গা হলো, সেখানে কি ঠান্ডা লাগে না গরম লাগে? ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে। দেখেন তোমার যখন ভলিউম বেড়ে গেছে তখন টেম্পারেচার কমে যাচ্ছে। ঠিক আছে? সো প্রথম প্রসেস আইসোথার্মাল কম্প্রেশন, এখানে হচ্ছে আমার ভলিউম কমে যায়, যার কারণে আমার হিট কার্নো ইঞ্জিনটাকে আমরা হিট সোর্সে পাঠিয়ে দিই। তাহলে হ্যাঁ, তাহলে কি? হ্যালো? আচ্ছা, প্রথম প্রসেসটা হচ্ছে আমার আইসোথার্মাল এক্সপেনশন। এক্সপেনশন এই প্রসেসে কি হয়, আমার তাপমাত্রা হচ্ছে কমে যাচ্ছিল, যার কারণে আমরা হিট সোর্সের মধ্যে রাখি। হিট সোর্সে রাখি কারণ প্রয়োজনীয় তাপমাত্রা আমরা হিট সোর্স থেকে নিয়ে আমরা আইসোথার্মাল প্রসেসটা কন্টিনিউ করি। দ্বিতীয়টা ছিল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এই প্রসেসেও আমরা হচ্ছে কি করি, কার্নো ইঞ্জিনকে আমরা ইনসুলেটরের মধ্যে রাখি এবং কোনো ধরনের তাপ বাইরে যেতে দেয় না বা বাইরে থেকে কোনো তাপ আসতে দেই না। ঠিক আছে? এবং এই প্রসেসের সময় আমরা কি করি, তাপমাত্রা যদিও বেড়ে যায়, তাপমাত্রা যদিও কমে যায়, কিন্তু আমাদের তাতে কোনো সমস্যা নাই, যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস। তৃতীয় প্রসেসটা হচ্ছে আমার সংকোচন প্রক্রিয়া, আইসোথার্মাল স্যার দ্বিতীয় প্রসেসটা যে তাপ ইয়াটা তাপমাত্রা সরি মানে তাপমাত্রা বাড়েও না কমেও না, কোনো কিছুই হয় না, তাহলে এটার আউটপুট কি আসে? তাপমাত্রা বাড়ে না কমে না তো বলি নাই, তাপমাত্রা অবশ্যই কমে, কিন্তু তাপের
তাপ যা থাকে সেটা ভেতরেই থাকে, তাপ বাইরেও যায় না, ভেতরেও আসে না। হ্যাঁ তাপমাত্রা তো অবশ্যই কমে যায়। স্যার, এটার কোনো আউটপুট আসছে না? এই প্রত্যেকটা প্রসেসেই হচ্ছে আমার কাজ হয়, ঠিক আছে। আমি যখন সংকোচন করি বা প্রসারণ করি, প্রত্যেকটা প্রসেসে আমার কাজ হয় কিছু স্যার, কিছু। এক্ষেত্রে তো কাজ হইতেছে না। কেন কাজ হবে না কেন? এখানে নির্দিষ্ট পরিমাণ প্রেসার আছে এবং আমাদের কাজ কিভাবে হয়, কাজ ইজ ইকুয়াল টু হচ্ছে পিডিবি। এখানে হুম, আমার নির্দিষ্ট পরিমাণ প্রেসার আছে, আমার ভলিউমের পরিবর্তন হচ্ছে, তাহলে কাজ হবে না কেন? ভলিউমের পরিবর্তন হচ্ছে, ভলিউম বেড়ে যাচ্ছে, তাহলে আমার ভলিউমের পরিবর্তন আর নির্দিষ্ট প্রেসার আছে, কাজ তো অবশ্যই হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে, বুঝছি। হ্যাঁ আচ্ছা, তৃতীয় যে প্রসেসটা, সেই প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশন এই প্রক্রিয়াতে আমার ভলিউম যেহেতু, টেম্পারেচার যেহেতু বেড়ে যায়, সেই জন্য আমরা হিট সিঙ্কে রাখি এবং যে পরিমাণ তাপ আমাদের বের করে দেওয়া দরকার সেই পরিমাণ তাপ বের করে দিয়ে আমরা ওই প্রসেসটা যেন আইসোথার্মাল থাকে সেইটা নিশ্চিত করি। আর চতুর্থ প্রক্রিয়া সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এই প্রক্রিয়াতে আমার তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু যেহেতু তাপ বাইরে যাইতে দেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে আমি কি করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ইনসুলেটর যে পাটাতনটা আছে সেই পাটাতনের উপরে এটা আমরা রেখে দেবো। তো এভাবে চারটা প্রসেসের মাধ্যমে কার্নো ইঞ্জিন কাজ করে এবং প্রত্যেকটা প্রসেসের সময় আমার কিছু পরিমাণ কাজ হয়। প্রথমটাতে W1, দ্বিতীয়তে W2, তৃতীয়টা W3 এবং চতুর্থ প্রসেসে W4 পরিমাণ কাজ হবে। প্রত্যেকটা কাজকে যদি আমরা যোগ করি তাহলে আমার টোটাল কাজটা আমরা পেয়ে যাব। এবং এখানে আমরা দেখতে পাই যে দুইটা আইসোথার্মাল গ্রাফ আছে এবং দুইটা অ্যাডিয়াবেটিক গ্রাফ আছে। এখানে এইটা এক এক নাম্বার আর 3 নাম্বার গ্রাফটা হচ্ছে আইসোথার্মাল গ্রাফ এবং 2 এবং 4 নাম্বার গ্রাফটা হচ্ছে অ্যাডিয়াবেটিক গ্রাফ। দুইটা আইসোথার্মাল গ্রাফ এবং দুইটা অ্যাডিয়াবেটিক গ্রাফের মাধ্যমে আহ এই কার্নোট ইঞ্জিন কাজ করে এবং সেই দুইটা চারটা গ্রাফ মিলে যে ডায়াগ্রামটা হয় সেই ডায়াগ্রামকে আমরা বলি ইন্ডেক্স ডায়াগ্রাম। এবং এই চারটা গ্রাফ মিলে যে এরিয়াটা কভার করে সেই এরিয়াটাই হচ্ছে আসলে আমার টোটাল কাজের যোগফলের সমান। এবং টোটাল যে সাইকেল, এই সাইকেলটাকে বলা হয় কার্নোট সাইকেল। আচ্ছা, একটা মিনিট, আমি একটু ল্যাপটপটা চার্জে দিই।
আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায়। জি স্যার, জি স্যার। ওকে, তো এবার আমরা কার্নো ইঞ্জিনের ইফিসিয়েন্সি নিয়ে একটু পড়বো। ইফিসিয়েন্সি বাংলা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা জিনিসটা কি? যে একটা ইঞ্জিনের মধ্যে আমি কি পরিমাণ হিট দিলাম আর সেই ইঞ্জিনটা আমার কি পরিমাণ হিটকে কাজে পরিণত করতে পারলো, এটা যে অনুপাত, সেই অনুপাতটাকেই বলা হয় ইফিসিয়েন্সি। দ্যাট মিন্স আমি কি পরিমাণ হিট দিছি আর সে কি পরিমাণ হিটকে কাজে কনভার্ট করতে পারছে, এই দুইটা যে অনুপাত, সেই অনুপাতটাকেই বলা হয় ইফিসিয়েন্সি। এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। সো ইটা হচ্ছে কি? ইটা ইজ ইকুয়াল টু, মানে কি পরিমাণ হিটকে সে কাজে পরিণত করছে আর আমি কি পরিমাণ হিট ওকে ওকে প্রোভাইড করছিলাম, এই দুইটা অনুপাতকে আমরা বলি হচ্ছে ইফিসিয়েন্সি। তো ধরো কোন একটা ইঞ্জিন Q1 পরিমাণ হিট সে ইনিশিয়ালি নিয়েছিল। ইনিশিয়ালি আমি তাকে প্রোভাইড করছিলাম Q1 পরিমাণ হিট, এবং সে কাজ শেষে আমাকে Q2 পরিমাণ হিট হচ্ছে ফেরত দিছে। তাহলে আমাকে বলো তো যে কাজের পরিমাণ যেটা হয়েছে W, সেই W সমান সমান কি হবে? আমি তাকে Q1 পরিমাণ তাপ দিছিলাম, তাপ দেওয়ার পরে সে কাজ করছে, কাজ করার পরে সে আমাকে ব্যাক করছে W2 পরিমাণ, Q2 পরিমাণ। তাহলে আমার যে কাজ যতটুকু হয়েছে W, সেই W এর মান কত? Q1 minus Q2। কেন Q1 মাইনাস Q2? স্যার আপনি Q1 দিচ্ছেন আর আহ, আচ্ছা, সিম্পলি তোমাদের বলি, ধরো তোমাকে আমি 500 টাকা দিলাম, দিয়ে কিছু কিনতে বললাম, সেটা কিনে তুমি আমাকে এসে 100 টাকা ফেরত দিলাম। তাহলে কত টাকা জিনিস কিনছো? 500 মাইনাস 100 না? তাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, যদি তাই হয় তাহলে ব্যাপারটা হচ্ছে এই, যে আমার শুরুতে আমি Q1 পরিমাণ হিট দিছিলাম, সে সেখান থেকে কাজ করে আমাকে যেহেতু Q2 পরিমাণ বাক ফেরত দিছে, তার মানে কাজের পরিমাণ হচ্ছে জি Q1 স্যার, যেটা মাইনাস Q2। অবশিষ্ট থাকছে। সো এটা সমান সমান কি হবে? W বাই Q1, বা W ইজ ইকুয়াল টু কি? W ইজ ইকুয়াল টু হচ্ছে Q1 মাইনাস Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি Q1 দিয়ে উপর নিচে ভাগ করি, তাহলে আলটিমেটলি এটা আসবে কি 1 মাইনাস Q2 বাই Q1, 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। এখন এটাকে যদি 100% এ কনভার্ট করি, তাহলে এর সাথে ইনটু 100% এ গুণ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের ফর্মুলা আসলো এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%। ঠিক আছে? ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখন স্যার এটা তো এইখানে একটু বলো। 1 মাইনাস Q2 বাই Q1, Q1 যে ওইভাবেই যদি আমি, আপনি আমাকে 500 টাকা দিলেন, আমি 100 টাকা আপনাকে ব্যাক দিলাম, তাহলে তো এখানে Q1 মাইনাস Q2 হয়। হ্যাঁ, দেন আবার বাই Q1 এটা আবার কিভাবে হইলো? জিনিসটা হচ্ছে এরকম যে আমি তোমাকে কত টাকা দিছি, মানে এটা তো এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, যে আমি হ্যাঁ, তোমাকে কত টাকা, আমি কর্মদক্ষতা। তোমাকে কত টাকা দিছিলাম আর তুমি কত টাকা বাজার করছো। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে তুমি যদি একটা ইঞ্জিনের ক্ষেত্রে চিন্তা করো, যে একটা ইঞ্জিনে তুমি এত পরিমাণ হিট দিলা আর সে কি এত পরিমাণ কাজ করছে। তুমি ধরো কোন হ্যাঁ, একটা ইঞ্জিনে ধরো 1000 জুল হিট দিলাম, সে তোমার 500 জুলে কাজ করে দিচ্ছে। ঠিক আছে, 500 জুলের সম পরিমাণ কাজ পাইছো তুমি।
আর কোনো একটা ইঞ্জিন দিছো, সেখানে 1000 জুল দিয়ে তুমি হচ্ছে 700 জুল কাজ পাইছো, তাহলে দুইটা ইঞ্জিনের কর্মদক্ষতার পার্থক্য আছে না? হ্যাঁ মানে ধরো তুমি তোমার কাছে দুইজন মানুষ আছে, একজন মানুষকে তুমি একটা কাজ দিলা, সে করে মানে কতটুকু করে দিতে পারতেছে, আরেকজনকে কাজ দিচ্ছ, সে কতটুকু করে দিতে পারতেছে। দুইজনকে তো তুমি সমান পরিমাণ ধরো দিছিলা, সময় দিছিলা। তো একজন তোমার বেশি কাজ করে দিতেছে, একজন কম কাজ করে দিতেছে। যে বেশি কাজ করে দিচ্ছে তার কি দক্ষতা বেশি না? হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ইঞ্জিনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি কত পরিমাণ হিট তাকে প্রোভাইড করলা কাজ করার জন্য, সে কতটুকু কাজ তোমাকে করে দিতে পারলো। এই দুইটা যে অনুপাত, সেটাকে আমরা বলি ইফিসিয়েন্সি বা হচ্ছে কর্মদক্ষতা। এবং সেটার ফাইনাল ইকুয়েশন হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কিউ2 ডিভাইডেড বাই কিউ1 1 যেখানে into 100%। ইনটু জি 100%, যেখানে কিউ1 মানে হচ্ছে কি পরিমাণ হিট তুমি কি ইঞ্জিনকে প্রোভাইড করলা, আর কিউ2 মানে হচ্ছে কি পরিমাণে হিট হচ্ছে ইঞ্জিন তোমাকে রিজেক্ট করে ফেরত দিচ্ছে, সেটা হচ্ছে কিউ2। জি স্যার। আচ্ছা, এখন আরেকটা জিনিস চিন্তা করো যে কোন একটা জায়গায় তাপের পরিমাণ যদি বেশি হয়, সেখানে টেম্পারেচার কি কম থাকে না বেশি থাকে? কোন একটা জায়গায় যদি তাপের পরিমাণ বেশি থাকে, তাহলে কি সেখানে টেম্পারেচার বেশি থাকবে না কম থাকবে? স্যার কোন একটা জায়গায় কাজ কি বলছিলেন? কোন একটা জায়গায় তাপ যদি বেশি থাকে, হিট যদি বেশি থাকে, তাহলে টেম্পারেচার কি বেশি হয় না কম হয়? হিট বেশি হলে টেম্পারেচার কম হবে, বেশি স্যার। ইয়া বেশি 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 হবে। হ্যাঁ বেশি হবে। তার মানে হিট মানে তাপ আর তাপমাত্রা একটা একটা সমানুপাতিক না, তাপের পরিমাণ যত বেশি টেম্পারেচার তত বেশি। সো বেশি। কিউ ইজ প্রপোর্শনাল টু টি, মানে কিউ যত বেশি টেম্পারেচার তত বেশি। বেশি। আচ্ছা, তো আমি বেশি হবে। হ্যাঁ, তো আমি এখান থেকে লিখতে পারি না কিউ বাই টি সমান সমান কনস্ট্যান্ট, লিখতে পারি? জি স্যার, লিখতে পারবো। প্রপোর্শনাল হ্যাঁ চিহ্নটাকে লিখতে উঠিয়ে দিয়ে পারি। আমরা একটা কনস্ট্যান্ট লিখতে পারি। ওকে, তাহলে কি আমরা এরকম লিখতে পারি না যে কিউ1 সমান সমান কিউ1 কিউ1 সমান সমান কিউ2 টি2, কিউ2 টি2 লেখা যায়, বা কিউ3 কিউ4 এরকম লেখা যায় না? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখান থেকে তো আমরা এটাও লিখতে পারি যে কিউ1, ধরো এই কিউ1টাকে আমি নিচে নিয়ে যাই আর টি2টাকে উপরে নিয়ে আসি। এটা লেখা যায় না যে কিউ2 বাই কিউ1 সমান সমান টি2 বাই টি1, লেখা যায়? জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। তাহলে ইনিশিয়ালি আমরা যেটা লিখছিলাম যে ইটা সমান সমান 1 মাইনাস কিউ2 বাই কিউ1, সেটার জায়গায় আমরা লিখতে পারি কি টি2 বাই কিউ1। T2/T1 লিখতে পারি। আচ্ছা, সে জায়গায় লিখতে পারি 1 মাইনাস টি2 বাই টি1, তাই না? জি স্যার। মাইনাস টি2 বাই টি1। আর আমরা যদি 100% এ লিখি তাহলে লিখতে পারি যা ইনটু 100%, তাই না? তাহলে আমাদের দুইটা ফর্মুলা আমাদের শেখা হয়ে গেল, যে ইটা সমান সমান 1 মাইনাস কিউ2 বাই কিউ1 বা ইটা সমান সমান 1 মাইনাস টি2 বাই টি1। আর আমি যদি ইন টার্মস অফ পার্সেন্টেজ এটা লিখতে চাই, তাহলে দুই জায়গাতে কি করতে হবে? ইনটু 100% দিতে হবে। 100% দিয়ে গুণ করে দিতে হবে, ইনটু 100%, 100%। এইখানে স্যার হচ্ছে কনস্ট্যান্ট কে কিউ2 ডিভাইডেড টি2 লিখলেন। আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম যে কিউ প্রপোর্শনাল টি মানে কি, যে এখানে আমরা প্রপোর্শনাল চিহ্নটাকে যদি উঠিয়ে দিই তাহলে কি লিখি? প্রপোর্শনাল চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট লিখি, তাই না? সবসময় তো তাই করি। হুম। জি স্যার। তাহলে এই টিটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এরকম হয় না কিউ বাই টি সমান সমান কনস্ট্যান্ট।
জি স্যার, জি স্যার। আচ্ছা, সো আমরা এখান থেকে দুইটা ফর্মুলা জানলাম, যে ফর্মুলা দিয়ে আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে এরকম, যে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ এ কার্নোট ইঞ্জিন ওয়ার্কিং বিটুইন স্টিম পয়েন্ট এন্ড আইস পয়েন্ট। স্টিম পয়েন্ট মানে হচ্ছে 100°C আর আইস পয়েন্ট মানে হচ্ছে 0°C। ঠিক আছে, স্টিম পয়েন্ট মানে হচ্ছে 100°C আর আইস পয়েন্ট মানে হচ্ছে 0°C। সো 100°C কে আমরা যদি কেলভিনে নেই, তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার পদ্ধতি হচ্ছে কি, সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। সো সো 100° সাথে যদি আমরা 273 যোগ করি তাহলে হবে 373 কেলভিন। আর স্টিম পয়েন্ট হচ্ছে 0°C, এর সাথে যদি 273 যোগ করি তাহলে সেটা হবে কি 273 কেলভিন। স্টিম পয়েন্ট কেলভিন স্কেল। সো আমাদের বলা হলো যে এখানে T1 হচ্ছে আমার কত, 373, আর T2 হচ্ছে আমার 273। সো এই দুইটা একটা ইঞ্জিন যদি এই দুইটা টেম্পারেচারের মধ্যবর্তী টেম্পারেচারে কাজ করে তাহলে সেই ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত। সো আমাদের ফর্মুলা হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু T2/T1 ইনটু 100%। সো T2 এর মান লিখবো হচ্ছে 273, T1 এর মান লিখবো আমরা 373। সো এখান থেকে ম্যাথমেটিক ক্যালকুলেশন করলে ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবো। হ্যাঁ, পৃথুদেব বলো। স্যার আমরা সবকিছু কেলভিনে কেন কনভার্ট করি? আচ্ছা, সবকিছু কেলভিনে করি কারণ হচ্ছে কেলভিন হচ্ছে এসআই একক, ঠিক আছে, এসআই একক। যেহেতু আমরা সবসময় স্ট্যান্ডার্ড একটা ইউনিট ইউজ করার চেষ্টা করি, তো এই জন্য আমরা সবসময় কেলভিনে কনভার্ট করে নিই। স্যার এখানে যদি আমরা কনভার্ট না করি তাহলে কি স্যার মার্ক কাটা যাবে বা ভুল হবে? এখানে যদি তোমরা কনভার্ট না করো তাহলে যেটা হবে, মানে এইসব ম্যাথের ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হয়ে যায়। ধরো 100°C আর 100 কেলভিন দুইটা কি সমান? না স্যার। এটা কিন্তু সমান না। সো তুমি যদি এখানে স্ট্যান্ডার্ড এককে না নিয়ে আসো তাহলে এইখান থেকে হয়তো পরবর্তীতে তুমি এখানে আমাদের ইফিসিয়েন্সি কিন্তু আসলে ওইরকম কোনো একক নাই, ঠিক আছে, ইফিসিয়েন্সি ওইরকম কোনো একক নাই। কিন্তু এখানে একটা ইফিসিয়েন্সি একক, মানে ইফিসিয়েন্সি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, যেহেতু এখানে উপরে ও নিচে দুই জায়গায় হচ্ছে কিউ, সো কিউ আসলে কাটা যায়, কোনো একক থাকে না। কিন্তু এখানে দেখো, তুমি যদি ইফিসিয়েন্সিকে সেলসিয়াসে রাখো তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, 0/100। তো তাহলে তোমার ইফিসিয়েন্সি কত হয়ে যাবে? অসীম। মানে একটা একটা খেয়াল করো, 0°C এটা কিন্তু, এটা কি 0? শুনতে পাচ্ছ? জি স্যার। 0°C কি আসলে 0? স্যার আপনার কথা আমি বুঝি নাই। আমি বললাম যে 0°C এটা কি আসলে 0? মানে জিরো বলতে স্যার ওই বস্তুর তাপমাত্রা জিরো, মানে মানে আমি তো বলি, বর্তমানে তুমি যদি বলো যে স্যার আমার কাছে আসলে কোনো টাকা নেই, আমার কাছে টাকার পরিমাণ 0, তার মানে কি তোমার কাছে নীল টেম্পারেচার আছে, তাই না? জি স্যার। হ্যাঁ কিন্তু আমি যদি তোমাকে বলি যে তোমার কাছে তোমার শরীরের টেম্পারেচার এখন 0, তার মানে কি তোমার শরীরে কোনো টেম্পারেচার নাই, এরকম? স্যার মাইনাস না 100 স্যার, ডিগ্রি আচ্ছা হবে। স্যার, কিন্তু সেটা এরকম না। 0°C। সেটা 0°C, তার মানে সেটা কিন্তু অরিজিনালি 0 না। তো আমরা যখন ম্যাথমেটিক্স করব তখন যদি আমরা সেলসিয়াসে রাখি, ও কিন্তু আমার ক্যালকুলেটর কিন্তু 0 কে 0 ধরে নিবে। জি স্যার। তো আমার সেখানকার এক্সাক্ট আমি একটা রেজাল্ট পাবো না। কিন্তু 0°K সেটা কি আসলেই কিন্তু 0? জি স্যার। 0 K কিন্তু অরিজিনালি 0, এটা বিশ্বাস করো। কারণ 0°K বলতে কোনো টেম্পারেচার নাই, সেটা একেবারে অরিজিনালি আমার 0, যার কারণে এই টেম্পারেচারে ম্যাথ করার সময় সবসময় আমাদের কেলভিন স্কেলে নিতে হয়। স্যার 0°K যদি হয় তাহলে স্যার -73°C হয়ে যায় না ওখানে? হ্যাঁ, তুমি -73 নিতে পারবে, -73 নাও তাহলে তোমার একই রেজাল্ট আসবে। ওকে স্যার। আচ্ছা, সো এই ম্যাথটা কি তোমরা করতে পারবা? স্যার করাই তো আছে স্যার। হ্যাঁ, এটা করাই আছে, ঠিক আছে। তো এইরকম তোমাদের ম্যাথের প্রবলেম একটা শীট দিছি না? হ্যাঁ স্যার। আচ্ছা,
ওইখানে দেখবা এরকম ইফিসিয়েন্সি অনেকগুলো ম্যাথ আছে, যে প্রথম একটা আছে, তারপর দ্বিতীয় একটা আছে, তৃতীয় একটা আছে, চতুর্থ একটা আছে। তো তোমাদের আমি একটা ম্যাথের দিব, যে কি বলে প্রবলেমের এরকম একটা অ্যাসাইনমেন্ট দিব। তোমাদের তো কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না, তাই না? তো স্যার এরকম নামাজে যাইতেছি, রুল লং দিয়ে যাইতেছি। হ্যাঁ, আমি এখনই ছেড়ে দিব, একেবারেই যাও। আচ্ছা, তো আমি তোমাদের এরকম একটা ম্যাথের শীট দিব, সেইখানে হচ্ছে কিছু ম্যাথ থাকবে, যে ম্যাথ গুলা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে। আর তোমাদের আজকের একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে এরকম, যে এই 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 তোমাদের ম্যাথের যে স্যাম্পল একটা শীট দেওয়া হয়েছে, এই শীটের মধ্যে ইফিসিয়েন্সি রিলেটেড যে কটা ম্যাথ আছে সেই ম্যাথ গুলা তোমরা সবাই করার চেষ্টা করবে। ঠিক আছে? ওকে স্যার। না পারলে নেক্সট ক্লাসে আমি করে দিব। ওকে স্যার। ঠিক আছে? সো আজকে আমরা এই পর্যন্তই রাখি, যেহেতু আজকে বিদায় দিবস। ওকে স্যার। স্যার সবাইকে আমাদের স্যার মিড